আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক করেছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হঠাৎ করে রাহুল গান্ধী বিজেপি এমপিদের সঙ্গে বৈঠকে বসলেন বা কেন, এবং সেই বৈঠকে হঠাৎ করেই তিনি আরএসএস সম্বন্ধে যা নয় তাই বলতে শুরু করলেন কেন? আপনারা জানেন যে বিভিন্ন সময় রাহুল গান্ধী আরএসএস কে কটাক্ষ করে তিনি একমাত্র একজনই কংগ্রেসের তরফ থেকে এমন রয়েছেন যিনি আরএসএস কে কটাক্ষ করে যা নয় তাই বলেন। আমরা শুনতে পাই সেটা। বিভিন্ন কংগ্রেসের নেতা রয়েছেন, তারা বিজেপি কে কটাক্ষ করেন বটে, কিন্তু আরএসএস কে সরাসরি কটাক্ষ করা সেটা খুব একটা সাহস কেউ দেখান না, কিংবা কেউ কেউ এড়িয়ে যান। আমরা দেখতে পাই বিভিন্ন নেতা নেত্রীদের ক্ষেত্রে। কিন্তু এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই রাহুল গান্ধী সবসময় এক হাত নেন, এবং সেই রকমই একটি বৈঠকে রাহুল গান্ধী গিয়েছিলেন যেখানে বিজেপির এমপিরাও ছিল, এবং বৈঠকটা ছিল ভারতবর্ষের সুরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। এবং সেই বৈঠকে অবশ্যই যেমন বিভিন্ন শাসক পক্ষের পক্ষ থেকে বিভিন্ন মানুষজন থাকেন, ঠিক তেমন ভাবে এলওপি যিনি লোকসভা তাকেও থাকতে, এবং রাহুল গান্ধী সেই হিসেবে সেখানে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি যে বক্তব্যটা রাখেন, একদম গুরুতর বক্তব্য। তিনি বলেন যে সৈনিক স্কুল যেগুলো রয়েছে, সৈনিকদের জন্য যে স্কুল, সৈনিকদের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করেন, সেই স্কুলগুলোতে আরএসএস এর আধিপত্য প্রতিনিয়ত বাড়ছে, এবং সম্পূর্ণ যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের সেটার উপরেও আরএসএস এর আধিপত্য বাড়ছে। সেটাকে আমাদের অবশ্যই এই কমিটির থেকে নিয়ন্ত্রণ করা দরকার। এই কথা বলতেই সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত যারা ছিলেন শাসক পক্ষের পক্ষ থেকে, সেই ধরনের এমপি রাধা মোহন সিং এই কমিটির চেয়ারপারসন এই মুহূর্তে, এবং তিনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট ছিল সেখানে কৃষি মন্ত্রী ছিলেন। প্রথম নরেন্দ্র মোদী যখন সরকার ভারতবর্ষে আসে তখন তাতে কৃষি মন্ত্রী ছিলেন এই রাধা মোহন সিং। তো তিনি সঙ্গে সঙ্গে অপোজ করেন রাহুল গান্ধীকে, এবং তিনি বলেন যে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি অবশ্যই এই কমিটির কাছে দিন, এবং আমরা সংশ্লিষ্ট মহলে সংশ্লিষ্ট দপ্তরে সেই প্রমাণগুলো আমরা পাঠাবো। কিন্তু তার পরবর্তীতেও এই যে দ্বন্দ্ব সেটা সেখানে শেষ হয় না। তার পরবর্তীতে সেখানে উপস্থিত ছিলেন সুধাংশু ত্রিবেদী। সুধাংশু ত্রিবেদী আপনারা জানেন বিজেপি স্পোকসপারসন, এবং রীতিমতন কটাক্ষ করেন তিনি চাচা ছোলা ভাষায়। তো তিনি সঙ্গে সঙ্গে সেখানে চেঁচিয়ে ওঠেন, এবং গুরুত্বপূর্ণ যেটা সূত্রের খবর বেরিয়ে আসছে, তিনি বলেন যে আপনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে, আপনাকে প্রমাণ দিতে হবে। এবং সেই নিয়ে কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর সঙ্গে তৎকালীন সময় সুধাংশু ত্রিবেদীর বেশ খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই যা খবর উঠে আসছে ভেতর থেকে বেরিয়ে এসে কোনটাই এই সম্বন্ধে কিছু বলেন না। পার্লামেন্ট সংক্রান্ত বিভিন্ন কমিটি তৈরি হয়ে আছে, এবং সেখানে শাসক পক্ষ বিরোধী পক্ষ সমস্ত দলেরই মানুষজন থাকেন, এবং সেখানেই মূলত পার্লামেন্ট কিন্তু বসে। অনেকেই এমন কথা বলেন যে মূলত পার্লামেন্টে যে আলোচনা হয় সেখানে অনেকে অনেক সংযত আচরণ করে, অনেকে অনেক কিছু দেখানোর চেষ্টা করে, যেগুলো কিন্তু এই পার্সোনাল যে বৈঠকগুলো হয় সেখানে তারা দেখান না। তার কারণ সেগুলো টেলিকাস্ট হওয়ার কোনো জায়গা নেই, সেখানে কাউকে দেখানোর কোনো ব্যাপার নেই। তাই জন্য অনেকেই অনেক কিছু মিনিমাইজ করে চলেন, অনেকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলেন। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে এই সুধাংশু ত্রিবেদীর যা খবর বেরিয়ে আসছে এই মিটিং থেকে, অবশ্যই কিন্তু একটা বড়সড় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষ পর্যন্ত সেখানে রাধা মোহন সিং, যিনি অবশ্যই অনেকটাই সিনিয়র এবং এই কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত, তিনি বলেন যে অবশ্যই রাহুল গান্ধী আপনি বিরোধী দল নেতা হিসেবে যখন কিছু বলছেন তখন তার প্রমাণ দিন, আমরা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখব। এর পরবর্তীতে রাহুল গান্ধী সেখান থেকে বেরিয়ে আসেন, কিন্তু একই ঝাঁজ নিয়ে তিনি একই কথা আবারও রিপিট করতে থাকেন, এবং তিনি তার পরবর্তীতে এডুকেশন মিনিস্ট্রি, সম্পূর্ণ এডুকেশন মিনিস্ট্রিতে আরএসএস এর প্রভাব রয়েছে, এবং এডুকেশন সেক্টরে আরএসএস এর প্রভাব রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় তার মাথায় যারা বসে রয়েছেন তারা কোনো না কোনো ভাবে আরএসএস এর সঙ্গে যুক্ত, এমন কথা পর্যন্ত রাহুল গান্ধী বলেন। এবং তিনি বলেন যে এই যে এডুকেশন মিনিস্টার ছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনিও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘী ছিলেন, অর্থাৎ আরএসএস এর সংঘের মানুষ ছিলেন, এবং তাকেই তাই জন্য দেশের শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাহুল গান্ধী রাখেন, তারপরেই একটা কার্যক্রমে যান এবং সেখানেও আরএসএস কে কটাক্ষ করেন। আপনারা দেখুন সম্পূর্ণটা। We are going through a strange time in our country. Students are on the street in severe pain. They don't have work. They're asking
for fairness in exams. They're asking for an education system that works. And on the other side, we have the Prime Minister who is forgiving them. Who he is to forgive them, I don't know. Where he gets the idea that he has the right to forgive the future of India, I don't know. But that's what he chooses to do. And behind the thinking of the Prime Minister, and behind the thinking of his colleagues, and particularly the RSS, is a very dangerous and caustic idea. The idea that this country is not an expression of the many. In the Constitution, it's clearly written, India, that is Bharat, is a union of states. A state is an expression of the people of India. When we say Tamil Nadu, we are not just saying empty words. Inside those words is the history of the Tamil people, the language of the Tamil people, the pain, suffering, happiness of the Tamil people. And so the Constitution says that every state represents one history, one tradition, one language, one expression of our people. And so every single state has the right to that expression. Every single state must be treated fairly. And when I spoke of consistency, when I said Mr. Vaiko is a consistent politician, the one thing that he has defended all his life is the aspirations, the dreams, the imagination of the Tamil people. Tamil language, the future of Tamil Nadu, the suffering of Tamil Nadu, and that is really what India is about. Every state has the right to express itself. Every state has the right to its own culture, the right to its own history, the right to its own language. And here we have suddenly some ignorant people who don't understand the Tamil language, who don't understand the Tamil people, who don't understand the Marathi people, who don't understand the Bengali people, who don't understand the people from Kerala, and say no. None of these histories are relevant. None of these imaginations are relevant. None of these languages are relevant. The only language, the only history that's important, relevant, is the one ascribed by the RSS. And this is really what the fight is about. This is why the students are outside. Because India will never accept, will never ever accept any of its cultures, any of its languages, any of its histories to be trampled by anybody. মিটিং এর মধ্যে যা হয়েছে সেগুলো সূত্র মারফত বেরিয়ে এসেছে। অবশ্যই উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তাকে প্রমাণ দিতে বলা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিটিং থেকে বেরিয়ে এসেও রাহুল গান্ধী একইভাবে একটি কার্যক্রমে গিয়ে একই বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলেন নরেন্দ্র মোদীর যে ক্ষমা চাওয়ার ভিডিও, অর্থাৎ তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন এবং ক্ষমা না চাইতেই সবাইকে ক্ষমা করে দিচ্ছেন নরেন্দ্র মোদী, সেই সম্বন্ধেও তিনি কটাক্ষ করতে কিন্তু ছাড়েন না। অবশ্যই এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আরএসএস কি সত্যি সত্যি কোথাও এই মুহূর্তে সম্পূর্ণ যে এডুকেশন সেক্টর সেখানে কোথাও গিয়ে তাদের প্রভাব বিস্তার করছে। যে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, তার কি আদৌ কোনো ভিত্তি রয়েছে নাকি শুধুই তিনি কোনো প্রমাণ ছাড়াই কোনো বক্তব্য রাখছেন? তিনি এর আগেও কিন্তু এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন, তবে এবারে যা বললেন এবং এই ধরনের একটা কমিটির মধ্যে যা কথা বললেন তিনি, তেমন খবর উঠে আসছে বাইরে বেরিয়ে এসেও বললেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ছাত্র আন্দোলন কয়েকদিন আগেই হয়েছে, তার পরবর্তীতে যদি তাদের সেক্টরে আরএসএস সম্পূর্ণ প্রভাব বিস্তার করছে, এই ধরনের কথা দেশের বিরোধী দলনেতা বলেন, সেটাকে নিয়ে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন রাহুল গান্ধীর এই কথা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ তিনি যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানগুলো করেন সেখানেও গিয়ে তিনি একই ধরনের কথা ইঙ্গিত করার চেষ্টা করেন। বন্ধুরা নমস্কার। ঘর ছাড়া তৃণমূলী সাংসদ এবং বিধায়করা কি ঘরে ফিরবে? এই প্রশ্নটাই এই মুহূর্তে বাংলার রাজনীতিতে, এমনকি জাতীয় রাজনীতিতেও ঘুরপাক খাচ্ছে। অনেকেই জানতে চাইছে, অনেকে
সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ হচ্ছে, কখনো কুণাল ঘোষের মন্তব্য নিয়ে, কখনো কল্যাণ ব্যানার্জির মন্তব্য নিয়ে, কখনো অন্য কোনো নেতার মন্তব্য নিয়ে, কখনো বিদ্রোহী এমএলএ বা বিদ্রোহী এমপিদের বিভিন্ন মন্তব্যের বিশ্লেষণ নিয়ে নানান রকম ভাবে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে দলত্যাগী সাংসদদের মধ্যে, মানে এনসিপিআই এ যোগদান করা সাংসদদের মধ্যে কে কে আবার ফিরবে। কেউ বলছেন ৩-৪ জন ফিরবে, কেউ বলছেন ৫-৭ জন ফিরবে, কেউ বলছেন ১৭-১৮ জন পর্যন্ত ফিরতে পারেন। আবার বিধায়কদের মধ্যে পর্যন্ত বলা হচ্ছে যে কেউ বলছেন ১০-১২ জন বিধায়ক, কেউ বলছেন ২০-২৫ জন বিধায়ক, কেউ বলছেন ৪০ জনেরও বেশি বিধায়ক আবার পুরনো ঘরে মানে কালীঘাটে ফিরে আসতে চাইছেন বা আসতে পারেন। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন যে আসলেই কি তারা চাইলেও ঘরে ফিরতে পারবেন, বা তাদেরকে কি আবারও পুরনো ঘরে ফিরে আসতে দেয়া হবে? যারা দল ছেড়েছেন, যে সাংসদরা, তারা সবাই কি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তারা দল ছেড়েছেন? সবাই কি মনের আনন্দে দল ছেড়েছেন? সবাই কি মানে শুধুমাত্র সুযোগ সুবিধার জন্যই কি দল ছেড়েছেন, না তাদের দল ছাড়তে হয়েছে? দল না ছাড়লে তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতো, এইটা মনে করে তারা বাধ্য হয়েছে দল ছাড়তে। ফলে এই প্রশ্নটা এখানে সেকেন্ডারি যে তারা দলে ফিরবে কি ফিরবে না, তারা দলে ফিরতে পারবে কি পারবে না, বা তাদেরকে দলে ফিরতে দেবে কি দেবে না, মানে আড়াল থেকে অন্য কেউ আর কি, তৃতীয় কোনো খেলোয়াড় যারা তাদেরকে দল ছাড়তে বাধ্য করেছে বলে মনে করা হয়, তারা এমনি এমনি কি তাদেরকে দল ছাড়তে বাধ্য করেছে? এর পেছনে কি কোনো দীর্ঘমেয়াদী গোপন এবং বৃহৎ উদ্দেশ্য কাজ করেনি? যদি না কাজ করে থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা এনসিপিআই এ কেন যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তার দলের টিকিটে নির্বাচিত হওয়া বিধায়করা বিদ্রোহী কেন হবেন? অন্য কোনো কারণ তো থাকার কথা না। একটা দল ক্ষমতা হারানোর পর অতি অল্প সময়ের মধ্যে গলে হরিবোল দলে দলে তারা আপনার বিদ্রোহী হতে শুরু করেছেন, তাদের বিবেক জাগতে শুরু করেছে, তাদের চেতনা জাগ্রত হতে শুরু করেছে, তারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেকই ত্রুটি বিচ্যুতি তারা দেখতে শুরু করেছেন। তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল দলটা এখন শেষ হয়ে যাবে, এর কোনো ভবিষ্যৎ নাই, সুতরাং বিকল্প ব্যবস্থা করা দরকার। অতি অল্প সময়ের মধ্যে কি এমনটা করার কথা? পেছন থেকে যদি কেউ কলকাঠি না নাড়ত, আর যেদিন ফলাফল বেরিয়েছিল বঙ্গ বিধানসভা নির্বাচনের, সেদিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন কারোর তো ভুলে যাওয়ার ব্যাপার না। আবার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে অমিত শাহ বিভিন্ন সময়ে কি কি বলেছিলেন কারোরই ভুলে যাওয়ার কথা না। ফলে এর পেছনে একটা বড় ধরনের খেলা থাকতে পারে বলে মনে করা হয়, এবং এই মনে করাটা আপনার অত্যুক্তি বা একেবারে খামখেয়ালিপূর্ণ এই কথা বলারও কোনো সুযোগ নাই। এই কারণে বলা হচ্ছে যে ইডি সিবিআই যখন এখনো রয়েছে দেশের মধ্যে, এবং তারা যাদের অধীনে কাজ করছে সেই রাজনৈতিক দলও যেহেতু কেন্দ্রে এখনো রয়ে গেছে, তাছাড়া রাজ্যের সরকারটা এখনো 5 বছর ক্ষমতায় থাকার কথা, তাছাড়া রাজ্য সরকারের হাতে পুলিশ রয়েছে, ইডি সিবিআই রয়েছে, তাছাড়া ডিম হাতে একদল কর্মী কার্যকর্তা রয়েছে, এই সমস্ত কিছু যেহেতু এখনো পর্যন্ত রয়ে গেছে, কতদিন থাকবে সেটা আরেকটা বিতর্কের ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত তো রয়ে গেছে। এখনো পর্যন্ত এত কিছু থাকার পরেও এই বিধায়কদের একটা বড় অংশ বা সাংসদদের একটা বড় অংশ, মানে বিদ্রোহীদের মধ্যে ঘরে ফিরে আসতে পারবে? তাদেরকে কেউ আটকাবে না, কেউ বাধা দেবে না। যদি তারা ঘরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং এটা যদি তারা প্রকাশ করে সংবাদ মাধ্যমে, অর্থাৎ জনসমক্ষে বিষয়টা যদি চলে আসে, তাদের কারুর বাড়িতে কি ইডি যাবে না? কারুর বাড়িতে কি সিবিআই যাবে না? সিআইডি কি কোনো পুরনো অভিযোগের তদন্ত নতুন করে শুরু করবে না? রাজ্য সরকার কি কোনো আপত্তি করবে না? বা রাজ্য সরকারে থাকা মানে নেতারা কোনো আপত্তি করবে না? কেন্দ্রে ক্ষমতায় থাকা নেতারা কোনো ধরনের বাধা দেবে না, কেউ কোনো কিছু করবে না, একেবারে আরামসে তারা আনন্দে নাচতে নাচতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে আবার চলে আসতে পারবেন? এতটা সহজ কি?
এই কারণে বলছি যে যারা মনে করছেন যে ভাই অতজন বিদ্রোহী এমএলএ চলে আসবে, অতজন এমপি চলে আসবে এবং খুব সহজেই সংখ্যাটা একটা অল্প সময়ের মধ্যে বিরাট আকার ধারণ করবে, তাদের আবার নতুন করে ভাবার কি দরকার নেই? আমার মনে হয় যে এগুলো স্পেকুলেশন, এবং কারুর ক্ষেত্রে এগুলো স্পেকুলেশন আর কারুর ক্ষেত্রে বলা যেতে পারে এটা একটা কৌশল। যখন কুণাল ঘোষ বলেন, যখন কল্যাণ ব্যানার্জি বলেন, যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, তখন এটাকে একটা রাজনৈতিক কৌশল বলে ধরা যেতে পারে। কারণ তাদের এখন দলের কর্মীদের মনোবল যেমন আপনার বাড়াতে হবে, তেমনি তাদের যারা প্রতিপক্ষ শাসক দল বিজেপি, তাদের কর্মীদের মনোবল কমাতে হবে। ফলে স্বাভাবিকভাবে এমন এমন কথা বলতে হবে যেগুলো শুনলে পরে আপনার বিভিন্ন দলের কার্যকর্তাদের মনের মধ্যে বিভিন্ন রকম চাপ তৈরি হবে, কেউ খুশিতে গদগদ হবে, কেউ টেনশনে পড়ে যাবে। তো এইগুলো এই কারণে আমার মনে হয় রাজনৈতিক বক্তব্য এর বেশি কিছুই না। যারা চলে গেছেন তারা সবাই স্বেচ্ছায় চলে যাননি, এটা তাদের চেহারা দেখলে পরে বোঝা যায়। তারা গিয়েও যে খুশি না। সাংসদদের ছবি যখনই মাঝে মাঝে বেরিয়ে আসছে তখনই দেখা যাচ্ছে তারা গুরুগম্ভীর হয়ে গেছেন। এক তো হলো মানুষের একটা মানে টর্চার চলছে সোশ্যাল মিডিয়াতে, হাহারি একটা, তারপর বিরূপ মন্তব্য করা, এগুলো ব্যাপকভাবে একটা টর্চার চলছে, মানে মানসিক টর্চার চলছে জনগণের তরফ থেকে, একটা অংশের তরফ থেকে। এটা তো একটা কারণই। আরেকটা হলো যে তারা যেটা করতে চায়নি সেটা তাদেরকে করতে হয়েছে এবং করতে হচ্ছে। এই অবস্থাতে তাদের মনের মধ্যে কোনো আনন্দ নাই। তাদের চেহারার দিকে তাকালে পরে বোঝা যায় যে তারা বড় কিছু হারানোর বেদনায়, যন্ত্রণায় অস্থির, এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চলেছেন। যে ভবিষ্যতে কি হবে তারা বুঝতে পারছেন না। তারা যে পদে রয়েছেন এখন, সেই পদ তাদের নির্দিষ্ট সময় চলে গেলে পরে আবার ফিরে আসতে পারবেন কিনা, তারা কোনো রাজনৈতিক দলে মানে ঢুকে সেখানে নিশ্চিন্তে রাজনীতি করতে পারবেন কিনা, তাদের ভবিষ্যৎ রাজনীতি কি বড় কোনো সংকটের মধ্যে পড়বে কিনা, কিছুই তারা বুঝতে পারছেন না। ফলে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইরফান পাঠান, এরকম শতাব্দী রায়টা, সবার চেহারার দিকে তাকালে পরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা টেনশনের মধ্যে রয়েছেন। এই অবস্থাতে তারা দল বেঁধে আবার ফিরে আসবেন এটা এত সহজে হবে বলে মনে হয় না। যেহেতু তারা স্বেচ্ছায় যাননি, স্বেচ্ছায় তারা ফিরতে পারবেনও না বলে মনে করা যেতে পারে। তাদের যদি ফিরতেই হয় তাহলে অন্য কোনো জায়গা থেকে অন্য কারুর পারমিশন নিয়ে তাদেরকে ফিরতে হবে। আর অন্য কারুর পারমিশনে যদি তাদের ফিরতে হয় তাহলে ধরে নিতে হবে যে কোনো একটা প্রজেক্টের আন্ডারে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। অর্থাৎ আবারও তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন করে একটা সংকট তৈরি করার জন্য হয়তো তাদেরকে ফেরত পাঠানো হবে। এই রকমটা হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই অমূলক না। কারণ হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের মহা সুসময় ছিল। সেই সময়ে যোগদান করার পেছনে কি কোনো কারণ থাকবে না? যদি এখন ধরা হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিজেপি তৃণমূলে পাঠিয়েছিল, বিজেপি যখন তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে ছিলেন তখন দিল্লির বিজেপি নেতারা তার সঙ্গে সম্পর্ক করে তাকে তখনই তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে নিয়েছিল, তাদের সঙ্গে তাদের মানে মতানুসারী করে নিয়েছিল, এবং ভবিষ্যতের বার্তা দিয়ে তাকে হয়তো ইচ্ছাকৃতভাবে তৃণমূলে পাঠিয়ে দিয়েছিল বিজেপি, যে ভাই তুমি সেখানে যাও, গিয়ে দলের ভেতরের অবস্থা সব দেখো, দলের বিভিন্ন নেতাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, তাদের শক্তি কি, তাদের দুর্বলতা কি, সবকিছু ভালো করে বোঝো এবং তা সেই অনুযায়ী আমাদের কাছে রিপোর্ট করো। যখন সময় আসবে, যখন আমরা তোমাকে নির্দেশ দেব এবং সেই নির্দেশ অনুযায়ী তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশের, তার খুব কাছের এবং বিশ্বস্ত নেতাদের, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী যারাই রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসবে, দলের মধ্যে আড়াআড়ি বিভাজন সৃষ্টি করে দেবে। সেই রকম কোনো পরিকল্পনা করে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিজেপি তৃণমূলের মধ্যে ঢোকায়নি 2021-এ, সম্ভবত 20-21 এরকম সময়টাতে, তা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সুতরাং আবার যদি এখন কোনো এমপি বা এমএলএ কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার ফেরত পাঠানো হয় তাহলে তাকে বা তাদেরকেও এই ধরনের কোনো প্রজেক্টের আন্ডারে, কোনো মিশনের আন্ডারে
পাঠানো যে হবে না এটা তো নিশ্চিত করে বলা সম্ভব না। তো এই কারণে এই যে ব্যাপারটা নিয়ে এখন খুব বেশি করে মিডিয়াতে স্পেকুলেশন করা হচ্ছে, নানান তর্ক বিতর্ক করা হচ্ছে, অনেকে নিজের নিজের মতন করে বিশ্লেষণ করছেন। এটা এত সহজ বলে আমার কিন্তু মনে হয় না। আর যদি সহজে হয় তাহলে তার পেছনে অন্য কোনো খেলা থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম। আর তারা যদি ফেরত না আসে তাহলে তার পেছনেও অন্য কোনো খেলা অন্য কারোর থাকবে। তবে এইটা ঠিক যে তৃণমূলের বিদ্রোহী এমএলএ এবং বিদ্রোহী সাংসদরা এখন আর নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিজেরা নিতে পারবেন বলে মনে হয় না। তারা এখন অন্য কারোর রাজনৈতিক কৌশলের সীমানার মধ্যে বন্দী হয়ে গেছেন বলে মনে হয়। তারা এখন অন্য কারোর রাজনৈতিক হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মনে করলে অত্যুক্তি হবে বলে মনে হয় না। একমত কি আপনারা? যদি একমত হন তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি দ্বিমত হন তাহলে তাও প্রকাশ করবেন স্বাধীনভাবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।